কল্পনা করুন আপনার কানে সব সময় একটা শব্দ বাজছে, থামছেই না। আর সেই শব্দ থেকে বাঁচার একমাত্র উপায় হলো মিউজিক শোনা। এখন যদি বলি এই ছেলেটাই হলো শহরের সবচেয়ে বিপজ্জনক গেটওয়ে ড্রাইভার, যার স্টিয়ারিং হুইলে হাত পড়লে পুলিশ ধরা অসম্ভব, কিন্তু একটা প্রেম, একটা মাত্র মেয়ে তার পুরো জীবনটাই ওলটপালট করে দিল। আজকের গল্পটা এমন একজন ড্রাইভারের যে চাইলেও থামতে পারে না, কারণ তার পেছনে শুধু পুলিশ না, ভয়ঙ্কর ক্রিমিনাল মাস্টারমাইন্ডও আছে। তো চলুন আজ জানি বেবি ড্রাইভারের সেই গল্প, যেখানে প্রতিটা গাড়ির চাকা মিউজিকের তালে তালে ঘুরেছে আর প্রতিটা সিদ্ধান্ত নিয়ে এসেছে মৃত্যু কিংবা মুক্তি। বেবি ড্রাইভার এটা শুধু একটা অ্যাকশন থ্রিলার না, এটা একটা মিউজিক্যাল ক্রাইম ড্রামা, যেখানে প্রতিটা সিকোয়েন্স একটা গানের সাথে সিঙ্ক করা। 2017 সালে এডগার রাইট পরিচালিত এই মুভিটা দর্শকদের দেখিয়েছিল যে অ্যাকশন আর মিউজিক একসাথে কিভাবে ম্যাজিক তৈরি করতে পারে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র বেবি একজন তরুণ ছেলে, যার কানে সবসময় একটা রিং বাজতে থাকে। এই শব্দ থেকে মুক্তি পেতে সে সারাক্ষণ হেডফোন লাগিয়ে গান শোনে। কিন্তু এই ছেলেটাই আবার আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে দক্ষ গেটওয়ে ড্রাইভার। এই মুভির মূল শক্তি হলো এর স্টাইল আর সাউন্ড ট্র্যাক। প্রতিটা কার চেলস, প্রতিটা গান ফাইট, সব কিছু একটা গানের বিটের সাথে মিলিয়ে তৈরি। এখানে অ্যাকশন দেখবেন না, অনুভব করবেন কেন বেবি আত্মসমর্পণ করল। মুভির শেষ দৃশ্যটা দিয়েই শুরু করি। বেবি পুলিশের সামনে দাঁড়িয়ে, তার হাতে হাতকড়া পরানো হচ্ছে, তার প্রেমিকা ডেবোরা কাঁদছে। পুরো শহর জানে সে একজন ক্রিমিনাল, কিন্তু কেন একজন এত দক্ষ ড্রাইভার যে চাইলে যে কোনো জায়গা থেকে পালাতে পারত, সে নিজেকে ধরা দিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার পুরো জীবনের গল্পে। তো চলুন ফিরে যাই সেই দিনগুলোতে, যখন বেবির জীবনটা ছিল শুধুই মিউজিক, ড্রাইভিং আর অপরাধ। কিভাবে একটা দুর্ঘটনা একটা ছেলেকে ড্রাইভার বানালো। বেবির আসল নাম মাইলস। ছোটবেলায় সে ছিল একটা সাধারণ বাচ্চা, যার বাবা মা ছিল। কিন্তু একদিন তার বাবা মায়ের মধ্যে গাড়িতে ভয়ঙ্কর ঝগড়া হলো। বাবা ড্রাইভিং করছিলেন, কিন্তু মনোযোগ হারিয়ে ফেললেন। দুর্ঘটনা হলো, ভয়াবহ দুর্ঘটনা। বেবির বাবা মা দুজনেই মারা গেলেন, কিন্তু বেবি বেঁচে গেল। তবে সেই দুর্ঘটনার পর থেকে তার কানে সবসময় একটা শব্দ বাজতে থাকলো, টিনিটাস। এই রোগটা এমন যে আপনার কানে সবসময় একটা রিং বাজবে, যেটা আসলে বাইরের কোনো শব্দ না, বরং আপনার ব্রেইনের একটা সমস্যা। বেবি এই শব্দ থেকে বাঁচার একটাই উপায় খুঁজে পেল, মিউজিক। যত জোরে গান শুনবে তত কম শব্দ বাজবে, তাই সে সারাক্ষণ আইপড আর হেডফোন নিয়ে ঘুরত। এরপর সে দত্তক নিলেন জোসেফ নামের একজন বৃদ্ধ মানুষ, যিনি বধির। জোসেফই তার একমাত্র পরিবার হয়ে উঠলেন। কিন্তু এই ছেলেটার ভেতরে ছিল একটা জিনিস, অসাধারণ ড্রাইভিং স্কিল। কেন? কারণ তার বাবা মায়ের মৃত্যুর পর সে গাড়িকে ভয় পায়নি, বরং গাড়ি চালানোকে একটা শিল্পে পরিণত করেছিল। এভাবেই সে পরিচিত হল ডক নামের এক ক্রিমিনাল মাস্টারমাইন্ডের সাথে। ডক, যে মাস্টারমাইন্ড বেবিকে দাস বানিয়ে রেখেছিল। ডক হলো সেই ব্যক্তি যে ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে, ক্রিমিনালদের হায়ার করে আর সব কিছু কন্ট্রোল করে। কিন্তু সে নিজে কখনো মাঠে নামে না। তার কাজ হলো পারফেক্ট প্ল্যান তৈরি করা। একদিন বেবি একটা গাড়ি চুরি করেছিল, ডকের গাড়ি। ডক তাকে ধরে ফেলল এবং একটা ডিল দিল, তুমি আমার জন্যে কাজ করবে যতদিন না তোমার ঋণ শোধ হয়। বেবির কোনো উপায় ছিল না, সে আটকা পড়ে গেল ডকের জালে। এরপর থেকে বেবি হয়ে উঠল ডকের পার্সোনাল গেটওয়ে ড্রাইভার। প্রতিটা হাইস্টে বেবির কাজ ছিল সিম্পল, গাড়ি চালানো, পুলিশকে ফাঁকি দেওয়া আর সবাইকে নিরাপদে পৌঁছে দেওয়া। আর সে এটা করত তার আইপডে গান শুনতে শুনতে। মনে হতো যেন সে ড্রাইভিং করছে না, ডান্স করছে। কিন্তু বেবি চাইতো এই জীবন থেকে বের হতে। সে স্বপ্ন দেখত একদিন সে মুক্ত হবে, নর্মাল লাইফ যাপন করবে। ডেবোরা, যে মেয়ে বেবির জীবনে আলো নিয়ে এলো। একদিন বেবি একটা ডিনারে গেল। সেখানে কাজ করত ডেবোরা নামের একটা মেয়ে। তাকে দেখেই বেবির মনে হলো এই মেয়েটা আলাদা। ডেবোরাও বেবিকে লক্ষ্য করল, তার চুপচাপ স্বভাব, তার সানগ্লাস, তার আইপড। ধীরে ধীরে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হলো। বেবি বুঝল এই মেয়েটাকে নিয়েই সে নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু সমস্যা হলো সে এখনো ডকের ঋণে আটকা। ডেবোরা জানত না বেবি আসলে কি করে। সে ভাবত বেবি একটা সাধারণ ছেলে যে ড্রাইভিং ভালোবাসে। এখানেই মুভির টার্নিং পয়েন্ট। বেবি সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে সে ডকের থেকে মুক্ত হবে আর ডেবোরাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করবে। ডক একদিন বেবিকে বলল, এটা তোমার শেষ জব, এরপর তুমি ফ্রি। বেবি বিশ্বাস করল, তাই সে শেষবারের মতো একটা হাইস্টে রাজি হলো। এই টিমে ছিল ব্যাটস, বাডি আর ডার্লিং, বাট ইটস 3।
কিন্তু এই মিশনটা অন্যগুলোর চেয়ে আলাদা ছিল। ব্যাটস ছিল একজন সাইকোপ্যাথ। সে অকারণে মানুষ মারত। একবার একটা স্টোরে ঢুকে সে কাউন্টারের লোকটা মেরে ফেলল, শুধু মজার জন্য। বেবি ভয় পেয়ে গেল। সে বুঝল এই লোকগুলো খুবই বিপজ্জনক। তারপর তার একটা অস্ত্র ডিলারের কাছে গেল, কিন্তু সেখানে ব্যাটস হঠাৎ ডিলারকে গুলি করে মেরে ফেলল। এরপর শুরু হলো গোলাগুলি। বাডি আর ডার্লিং সবাইকে মেরে ফেলল। বেবি বুঝল এই মিশন সফল হলেও সে নিরাপদ না, কারণ এই লোকগুলো যে কোনো সময় তাকেও মেরে ফেলতে পারে। পরের মিশনটা ছিল একটা পোস্ট অফিস লুট করা। বেবি জানত এটাই তার শেষ সুযোগ মুক্ত হওয়ার। কিন্তু সমস্যা হলো ব্যাটস, বাডি আর ডার্লিং আবারও তার সাথে ছিল। বেবি একটা প্ল্যান করল। সে এমনভাবে ড্রাইভিং করবে যাতে সবাই মারা যায় কিন্তু সে বেঁচে যায়। কিন্তু সব কিছু ভুল হয়ে গেল। পোস্ট অফিসে হাইস্টের সময় একজন পুলিশ অফিসার সেখানে ছিল। ব্যাটস তাকে গুলি করে মেরে ফেলল। এরপর শুরু হলো পুলিশ চেজ। বেবি চেষ্টা করছিল পালাতে, কিন্তু ব্যাটস তাকে জোর করছিল দ্রুত ড্রাইভ করতে। বেবি রাগে আর ভয়ে একটা পাগলের মতো সিদ্ধান্ত নিল। সে তার গাড়ি সরাসরি একটা ট্রাকের দিকে চালিয়ে দিল। ট্রাকে রাখা রডগুলো ব্যাটসের বডি ভেদ করে গেল। ব্যাটস মারা গেল। কিন্তু এতে বাডি আর ডার্লিং প্রচণ্ড রেগে গেল। তারা বুঝল বেবি ইচ্ছাকৃতভাবে ব্যাটসকে মেরেছে। এখন বেবির শত্রু শুধু পুলিশ না, বাডি আর ডার্লিংও তার পেছনে। পুলিশের সাথে গোলাগুলিতে ডার্লিং মারা গেল। বাডি এতে পাগল হয়ে গেল। তার স্ত্রী মারা গেছে, আর সে মনে করছিল এর জন্য দায়ী বেবি। বেবিকে খুঁজতে লাগল। সে জানত বেবি তার প্রেমিকা ডেবোরার কাছে যাবে। অন্যদিকে বেবি গিয়েছিল ডেবোরাকে নিয়ে পালানোর জন্য, কিন্তু সেখানে বাডি অপেক্ষা করছিল। বাডি ডেবোরাকে জিম্মি করে নিল। বেবিকে বলল, তুমি আমার স্ত্রীকে মেরেছ, এখন আমি তোমার প্রেমিকাকে মারব। এটাই ছিল মুভির সবচেয়ে টেনশনে ভরা মুহূর্ত। বেবি জানত এখন তাকে লড়তে হবে, শুধু নিজের জন্য না, ডেবোরার জন্য। বাডি আর বেবির মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট হলো। বাডি বেবির কানের কাছে গুলি চালালো যাতে তার টিনিটাস আরও বেড়ে যায়। বেবি মাটিতে পড়ে গেল, তার কান দিয়ে রক্ত পড়ছিল। কিন্তু ডেবোরা সাহস দেখালো। সে একটা রড দিয়ে বাডিকে আক্রমণ করল। বেবি সুযোগ পেল। সে বাডির গান তুলে নিয়ে তার পায়ে গুলি করল। বাডি ভারসাম্য হারিয়ে বিল্ডিং থেকে পড়ে গেল। বাডি মারা যাওয়ার পর বেবি আর ডেবোরা একটা গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু বেবি জানত এটা সমাধান নয়, কোথাও লুকিয়ে থাকা মুক্তি নয়। যতদিন সে পুলিশের চোখে অপরাধী, ততদিন ডেবোরার জীবন বিপন্ন থাকবে। শেষ পর্যন্ত বেবি সিদ্ধান্ত নিল সে আত্মসমর্পণ করবে। বেবি আর ডেবোরা সমুদ্রের কিনারে গিয়ে শেষ কথা বলল। তারপর ডেবোরা সমুদ্রের দিকে চলে গেল, আর বেবি পুলিশের দিকে হাত তুলে এগিয়ে গেল। বেবি জানত শাস্তি পেতে হবে, কিন্তু এরপর সে নতুন জীবন শুরু করতে পারবে। পুলিশ বেবিকে গ্রেপ্তার করল। তার কানের পশিল শর্তবাদ গ্রান্টি ছিল। বেবির পুরো জীবনটাই ছিল পালিয়ে বেড়ানো। বাবা মায়ের মৃত্যুর স্মৃতি থেকে, টিনিটাসের শব্দ থেকে, অপরাধের জগৎ থেকে। কিন্তু শেষ পর্যন্ত সে বুঝল পালিয়ে বেড়ানো কোনো সমাধান না। সত্যিকারের মুক্তি পেতে হলে তাকে থামতে হবে, নিজের কর্মের দায় নিতে হবে। বেবি যখন নিজেকে সমর্পণ করল, তখন সে প্রথমবারের মতো সত্যিকার অর্থে মুক্ত হল। কারণ সে আর কারোর দাস ছিল না, না ডকের, না ভয়ের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ডেবোরার ভূমিকা। সে বেবিকে দেখিয়েছিল যে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, বরং একে অপরের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। কোর্টরুমের দৃশ্যটা মুভির সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। বেবির পক্ষে সাক্ষ্য দিতে এলেন জোসেফ, যিনি বললেন, বেবি আমার ছেলে, সে যা করেছে সব বাধ্য হয়ে করেছে। এরপর এলেন ডেবোরা, যিনি বললেন, বেবি একজন ভালো মানুষ, তাকে সুযোগ দিন। তারপর এলেন সেই পোস্ট অফিসের মহিলা, যিনি বললেন, বেবি আমাকে বাঁচিয়েছিল, সে চাইলে চুপ থাকতে পারত, কিন্তু সে আমাকে সতর্ক করেছিল। এমনকি এক বৃদ্ধা মহিলা, যার গাড়ি বেবি চুরি করেছিল, তিনিও এসে বললেন, সে আমার গাড়ি ফেরত দিয়েছিল। এই সব সাক্ষ্য শুনে জাজ বুঝলেন বেবি একজন ক্রিমিনাল হলেও তার ভেতরে মানবিকতা আছে। জাজ তাকে মাত্র 5 বছরের সাজা দিলেন, যেখানে সে 30 বছরও পেতে পারত। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি 5 বছর পর বেবি জেল খেটে বেরোচ্ছে। জেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে ডেবোরা। সে 5 বছর অপেক্ষা করেছে। বেবি তার দিকে হাঁটতে থাকে। ডেবোরা হাসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এই দৃশ্যে কোনো কথা নেই, শুধু একটা গান বাজছে ব্যাকগ্রাউন্ডে। বেবি তার আইপড আর হেডফোন এখনও রেখেছে, কিন্তু এবার সে শুনছে না অতীতের শব্দ, সে শুনছে ভবিষ্যতের সুর।